দক্ষিণ এশিয়ায় নতুন ঝড় জেএনজি। জন অসন্তোষে কাঁপছে পাকিস্তান, কি করবে ইসলামাবাদ? হিসেব করছে ভারতও। ভারত পাকিস্তানের কৌশলগত রূপান্তর। দাবার ছকে দিল্লি শীতল, অস্থির ইসলামাবাদ। সুপ্রিয় দর্শক, ছুটির দিনের বিশেষ সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো রয়েছি। আজকে একটি উত্তেজনাপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে আমরা কারা কথা বলছি আপনার সাথে নিজেদের পরিচয়টি দিয়ে দিচ্ছি। আমি কাজল হায়দার। আমি বিশ্বজিৎ দত্ত ভৌমিক। আমরা আজকে ছুটির দিনে দর্শকদের জন্যই আসছি। আমাদের প্রোগ্রামটা দর্শকদের জন্য, এবং যে দর্শকদের কাছে আমরা চিরঋণী। ওনারা আমাদের কমেন্ট করছেন, অনুষ্ঠানটা দেখছেন, আমাদের মতামত দিচ্ছেন। ধন্যবাদ আপনাদের। দাদা, আমরা কিছু কমেন্ট পড়ে নিই, তারপর মূল অনুষ্ঠানে চলে যাই। বাদল চক্রবর্তী নামে আমাদের এক দর্শক লিখছেন, আমেরিকা যার বন্ধু তার শত্রুর প্রয়োজন হয় না। এটা হেনরি কিসিঞ্জারের। আর পরের লাইনটা বলে দেন আপনি। না, পরের লাইনটা বলার দরকার নেই। ঠিক আছে, ধন্যবাদ দর্শক। বদুর আহমেদ নামে আরেক দর্শক লিখছেন, ইউকে উইল নেভার স্টপ আনটিল সেফ ডিস্ট্রয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার স্টার্ট ডিউ টু ইউকে, রাশিয়া ইউক্রেন স্টার্ট ডিউ টু ইউকে। এখন যুক্তরাজ্যকে জড়াতে চাচ্ছেন উনি। দুরব ভাঙ্গিয়া নামে আরেক দর্শক লিখছেন, হু কেয়ার্স আমেরিকার স্যাংশন। উনি ভারত থেকে বলছেন। আসলে মোদি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে আপনার দেশি পণ্য মেড ইন ইন্ডিয়া, সেই প্রচারে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে এটা কতটুকু কার্যকর হবে এটা দেখার বিষয়, সময় বলে দিবে। সাইফুল আহমদ নামে আমাদের সর্বশেষ দর্শক লিখছেন, ওনার একটু মজার কমেন্ট, ডোনাল্ড ট্রাম্প যদি নোবেল পায় তাহলে ফেরাউন কি দোষ করেছিল? একটা প্রশ্ন রেখেছেন। ডোনাল্ড ট্রাম্প নোবেল পাচ্ছেন না। আচ্ছা, আগাম জানিয়ে দিলাম দর্শক। দাদা, শুরুতে ইন্ট্রোডাকশনের সময় যখন দর্শকদের সাথে কথা বলছিলাম যে উত্তেজনাপূর্ণ একটা পুরাতন বিরোধ নিয়ে আমরা কথা বলবো। আমাদের দুই প্রতিবেশী, একটা সামনে প্রতিবেশী আর একটা নিকটে, যাদের সাথে আমরা ছিলাম 71-এর যুদ্ধের আগে। আমরা ভারত পাকিস্তানের কথা বলছি। ভারত পাকিস্তানের অনেক সমস্যার মধ্যে আপনি যে মোটা দাগে কয়েকটা সমস্যা নির্ধারণ করেন, তাহলে সবার প্রথম যেটা হয় সেটা হচ্ছে সীমান্ত নিয়ে বিভিন্ন ধরনের রাজনীতি থেকে শুরু করে উত্তেজনা। আমরা এবছরই একটা যুদ্ধও দেখলাম, 4 দিনে খণ্ডকালীন যুদ্ধ। সব কিছু মিলে আপনার যেটা কাশ্মীরটাও 3টা ভাগে মোটামুটি আছে। একটা হচ্ছে 2 ভাগে আছে, একটা হচ্ছে ভারত, একটা পাকিস্তানের কাছে, বড় অংশটা ভারতের কাছে। কাশ্মীর লাদাখ সীমান্তের যে অস্থিরতা, এর মূল কারণ কি বলে আপনি মনে করেন? আপনি রিসার্চ করে কি বের করেছেন? দর্শকদের সহজ ভাষায় আপনি এটা একটু বলেন। আচ্ছা, যদি বলি তাহলে প্রথমত হচ্ছে এই যে গণ আন্দোলন, দুই জিনিস, লাদাখের একটা আর পাকিস্তানের আজাদ কাশ্মীরের যে গণ আন্দোলন, সেইটা একটা বিষয়, আর কাশ্মীরের বিষয়, লাদাখের বিষয় আরেকটা। তাহলে সেটা কি আমরা দেখি একটু, যে আজাদ কাশ্মীরের আন্দোলনটা কিসের জন্য হচ্ছিল, সেটা হচ্ছে বিষয় যে বিদ্যুৎ, কর ব্যবস্থাপনা, খাদ্যের দাম নিয়ন্ত্রণ এবং সেনা প্রত্যাহার, এইসব কিছু আজাদ কাশ্মীরের মানুষের দাবি ছিল, মূল দাবিগুলোর মধ্যে। এইগুলো নিয়ে সরকার আজাদ কাশ্মীরে যেটা করেছে এটা হচ্ছে কি, দেখেন, দিন যত যাবে মানুষ কিন্তু তার ভ্যালুটা বুঝে নিতে চায়। আজাদ কাশ্মীরেও বিষয়টা একই রকম। কিন্তু আমি যত আজাদ কাশ্মীরের মানুষ একটা জিনিস বুঝতেছে, যে আমার টাকায় আমি সুবিধা পাচ্ছি না। হ্যাঁ, সেখানে আমার কণ্ঠরোধ করা হচ্ছে, আমার মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, আমার উপরে হামলা হচ্ছে। এই জিনিসগুলো পাকিস্তান হচ্ছে এই যে দমন নীতি শুরু করেছে, এই দমন নীতির ফলে যেটা হচ্ছে কি, যে সেটা আজাদ কাশ্মীরের দাবিটা স্বশাসনের রূপ নিয়েছে। এখন তারা স্বশাসন চায়। মানেটা কি হচ্ছে দেখেন, অর্থনৈতিক দাবি থেকে যে রাজনীতিক আকাঙ্ক্ষার যে সৃষ্টি হয়, এটা কিন্তু আজাদ কাশ্মীরে আবারও শুরু হলো। এবং যেটা হচ্ছে যে এই যে জনমুক্তি থেকে যে গণমুক্তি, এবং যেটা হচ্ছে রাজনৈতিক আকাঙ্ক্ষা, এবং পরে যে এর ভবিষ্যৎ হচ্ছে স্বাধীনতার দিকে যায়, আরো বড় আন্দোলনের দিকে যায়, এই জিনিসটা কিন্তু আবারও শুরু হয়েছে। অস্বীকার করার কিছুই নেই। যদি ইসলামাবাদ যদি বুঝতে না পারে যে আজাদ কাশ্মীরের মানুষ কি চায়, শুনেন, জেনারেশন এক্স বা ওয়াই যা ছিল, আর জেডের মধ্যে পার্থক্য আছে, জেনারেশন টু জেনারেশন পার্থক্য আছে। এই যে জেনারেশনগত যে বিভাজন, এই পালস কিন্তু ধরতে হবে, না ধরে কিন্তু উপায় নাই।
হ্যাঁ, যেসব দেশের রাষ্ট্রপ্রধান যেমন ধরেন যদি আপনি বাংলাদেশের কথা বলেন, হ্যাঁ দেখেন এক কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু হয়ে এখন যেটা হচ্ছে কি, হ্যাঁ রাজনৈতিক আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে। কিন্তু কেন, এই প্রশ্নটা কিন্তু আপনি করতে পারেন যে কেন আবার ছাত্রদের যে দাবি ছিল সেই দাবি থেকে কেন রাজনৈতিক আকাঙ্ক্ষা পরিণত হলো, এইটা কিন্তু একটা মারাত্মক প্রশ্ন রাখে। এবং একই জিনিস কিন্তু আজাদ কাশ্মীরেও হচ্ছে। এই যে বাংলাদেশেও কিন্তু যে জিনিসগুলো হয়েছিল, যে দেখেন যে সরকারের মধ্যে এই যে 8 দফা দাবি, পরে 5 দফা, 11 দফা দাবি, তার থেকে কমে 8 দফা দাবি, তারপরে 5 দফা দাবি, কোনোটাই কিন্তু মানলো না। সর্বশেষ দাবি হয়ে গেছিল 1 দফা, এবং 1 দফা কিন্তু একদম খেলা ফাইনাল। এখন যেটা হচ্ছে যে আজাদ কাশ্মীরের বাসিন্দাদের দাবি কয়টা? 38টা দাবি, সরকার 25টা মেনে নিয়েছে। এখন বাকি যেগুলা, এখন দেখেন যেহেতু অঞ্চল ভিত্তিক, সেই ক্ষেত্রে আঞ্চলিক প্রশাসনের একটা সেখানে প্রভাব থাকবেই। এখন হচ্ছে কি, বিদ্যুৎ প্রকল্পের মালিকানা হচ্ছে আজাদ কাশ্মীরের জনগণ চায়, সেটা হচ্ছে পাকিস্তান দিবে না। কর স্বাধীনতা দিবে না, সেনা প্রত্যাহার করবে না। তাহলে কি হবে? সেটা তো আন্দোলন আরও বাড়বেই। সেখানে ইন্টারনেট বন্ধ করে বা টেলিফোন বন্ধ করে কিন্তু কোনো লাভ নাই আসলে। অপরদিকে লাদাখের বিষয়ে আন্দোলনটা কি নিয়ে দেখেন। লাদাখের আন্দোলনটা হচ্ছে যে ভারত যে 370 ধারা 2019 সালে বাতিল করেছিল, হ্যাঁ সেইটা তারা ফেরত চায়। তাহলে 370 ধারা যদি পুনর্বহাল করে তাহলে কি হবে? এছাড়া ভূমি সংস্কার সুরক্ষা, তাহলে হচ্ছে কি মানে রাজ্যের মর্যাদা পাবে এই জিনিসগুলা। সেইখানে হচ্ছে কি ভূমি সুরক্ষা হবে, স্থানীয় প্রতিনিধিত্ব পারবে, এই তো বিষয়গুলা। এর সাথে আরো ছোটখাটো কিছু বিষয় আছে। এখন ছোটখাটো বিষয়, জলবায়ু ভারত সরকার যে কাজটা করেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখেন, যে ভারত সরকার কিন্তু আগে আন্দোলনের মোটিভ বের করে ফেলেছে, যে আলোচনার মাধ্যমে এই সব সমস্যা সমাধান করা সম্ভব। কিন্তু পাকিস্তান কিন্তু যেটা করেছে কি, দমন নীতিতে চলে গেছে সরাসরি। এই দমন নীতিতে গিয়েই কিন্তু পাকিস্তান আরো বড় বিপদে পড়ছে। হ্যাঁ, এখন দেখেন যে আন্দোলনে কি এখন আজাদ কাশ্মীরের জনগণ ভাবতে শুরু করেছে, তাহলে আমরা কি স্বাধীন? হ্যাঁ, আমাদের কি বাক স্বাধীনতা কি আছে? আমাদের মানবাধিকার কতটুকু? সেনা স্থিতিশীলতা, এখন আপনি যতই বলেন যে সেটা লাইন অফ কন্ট্রোল বা এই কারণে হচ্ছে সেনা প্রত্যাহার করা যাচ্ছে না, এইটা কিন্তু তরুণ প্রজন্ম মানবে না। তরুণ প্রজন্ম একটা জিনিস খুব ভালো করেই জানে, হ্যাঁ আপনি কামানের গুলা দিয়ে যতটুকু যুদ্ধ করতে পারবেন, হ্যাঁ এই মাউস আর কিবোর্ড দিয়ে এর চেয়ে বড় যুদ্ধ করা যায়। প্রমাণ রেখেছে তারা, নেপালেও রেখেছে, নেপালে প্রমাণ হয়েছে, বাংলাদেশে তো একদম হাতে হয়ে গেছে। যে এই সিম্পল কলম দিয়ে যে বন্দুকের গুলির চেয়ে অনেক বেশি করা যায়, তলোয়ার চেয়েও অনেক বেশি করা যায়, সেটা তো সেই বহু বছর আগের কথা, যে ওসির চেয়ে মসি বড়। এটা তাই তো। কিন্তু এখন কি, এখন দেখেন এই কামান যুদ্ধ বিমান এত কিছুর প্রয়োজন হয় না, এখন প্রয়োজন শুধু কিবোর্ড আর মাউস। দেখবেন যুদ্ধ অটোমেটিক চলবে, ডিজিটাল যুদ্ধ। এখন দেখেন ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই যে দক্ষিণ এশিয়ার যে অবস্থান, এই অবস্থান কিন্তু একটা ঝড়ের আকারে নিয়ে গেছে, এবং এই উত্তেজনা কিন্তু দিকে দিকে যাচ্ছে। আর যে এখন যে এর মধ্যে দেখেন আপনি যেমনটা বলছেন যে ভারত পাকিস্তানের একটা ছোটখাটো যুদ্ধ হয়ে গেছে, হ্যাঁ এখন দেখেন এর ফলে যেটা হচ্ছে কি, পাকিস্তান কি করছে, পাকিস্তান অস্ত্র আমদানি বাড়াচ্ছে, ভারত অস্ত্র উৎপাদন বাড়াচ্ছে। এখন দেখেন অস্ত্র আমদানি বাড়াচ্ছে, এখন অস্ত্র বাণিজ্য যারা করে দুই পক্ষ, আমদানিকারক এবং রপ্তানিকারক, তারা কিন্তু কি করে, শক্তির ভারসাম্য নিয়ন্ত্রণ করে। অস্ত্র বাণিজ্য হচ্ছে শক্তির ভারসাম্য নিয়ন্ত্রণের একটা মাধ্যম। কারণ কি, কারণ হচ্ছে যে তার সক্ষমতা, যেমন ধরেন পাকিস্তানের আর্মস লাইফলাইন হচ্ছে চীন এবং পাকিস্তান হচ্ছে কি লাদাখ এবং কাশ্মীর সীমান্তে কি করবে, ভারতকে চাপে রাখার চেষ্টা করবে। ইন দ্য মিন টাইম ভারত কি করবে, সে তার অস্ত্র উৎপাদন বাড়ায়, সে হচ্ছে রাশিয়ার সাথে ডিট করে বা অন্য দেশ থেকে করে, সে হচ্ছে কি এইটার তো আপনার কাউন্টার দিতে হবে। সে এই যে কাউন্টার ডিপ্লোমেসির একটা ধারা, এই জিনিসটা কিন্তু অস্ত্র বাণিজ্যে কিন্তু এটার প্রভাব প্রকট। আচ্ছা, এখন দেখেন আমরা যদি বাস্তবতায় দেখি তাহলে কি হয়, দেখেন আমি প্রশ্নটা করেই ফেলে, তাহলে আপনি চলে যান। আপনি তো যুদ্ধের বললেন, অস্ত্রের বললেন, বাস্তবতা। এখন আমি অর্থনৈতিক বাস্তবতাটা একটু জানতে চাচ্ছি।
এখন অর্থনীতির যে যুদ্ধ অর্থনীতি, যে আপনি সরঞ্জাম কেনার কথা বললেন, এই দুই দেশের ছায় কিভাবে প্রভাব ফেলছে? এখন দেখেন সবকিছুর মূলে হচ্ছে মানি, অবশ্যই, তাই তো? দেখেন ভারতের অর্থনীতি এখন কত, 5.8%, হ্যাঁ, প্রবৃদ্ধি, জিডিপির প্রবৃদ্ধি। সেই ক্ষেত্রে পাকিস্তান অনেক কম। ঠিক আছে, যদিও যুক্তরাষ্ট্রের নতুন যে শুল্ক নীতি, এই শুল্ক নীতির কারণে ভারতের কিছু খাত চাপের মুখে আছে। ভারত কিন্তু ডব্লিউটিওতে কূটনৈতিক প্রতিরোধ করেছে, হ্যাঁ, মেড ইন ইন্ডিয়া 2 প্রকল্পের আওতায় কিন্তু কাজ, হ্যাঁ, মানে এগিয়ে তুলছে। এখন যেটা হচ্ছে যে আগামী 15ই অক্টোবর হচ্ছে যে ট্রাম্পের যে শুল্ক নীতি এই দেশে দেশে নতুন আরোপ করছে, এটা কিন্তু অবৈধ ঘোষণা করছিল আদালত। এটার আপিল কিন্তু যে মীমাংসার শেষ দিন হচ্ছে 15ই অক্টোবর। এর মধ্যে যদি ট্রাম্প এটা বিষয়ে কিছু না করে তাহলে এটা অবৈধ হয়ে যাবে এবং বাতিল হয়ে যাবে। এখন এই দেখেন এই যে ভারতের যে কূটনীতিটা এখন কিভাবে চলছে, ত্রিমুখী। একটা হচ্ছে কি, পশ্চিমা জোটের সাথে কূটনৈতিক সুবিধা নিচ্ছে ভারত, রাশিয়ার সঙ্গে জ্বালানি ভারসাম্য মেনটেন করে সেখান থেকে সুবিধা নিচ্ছে। আবার যেটা হচ্ছে কি, এশিয়ার বাজারে কিন্তু প্রভাব পড়ছে, ইভেন নতুন খাত হিসাবে অস্ত্র বিক্রি বেড়েছে। এখন দেখেন এই যে ভারতের এটা কিন্তু ভারত কিন্তু আলটিমেটলি সবাইকে ব্যবহার করছে, একদম সোজা হিসাব। এর এগেইনস্টে যদি দেখেন আপনি পাকিস্তানের অর্থনৈতিক নাজুকতা কতটুকু, তো অনেক আগে থেকে নাজুক। পাকিস্তানের যে জিডিপি, মোট জিডিপির 80% এখন বৈদেশিক ঋণ। আবারও বলছি, পাকিস্তানের যে মোট জিডিপি তার 80% হচ্ছে বৈদেশিক ঋণ। আপনি চিন্তা করতে পারেন এটা কত ভয়ঙ্কর তথ্য। তারপরে আছে ডলার সংকট। এখন পাকিস্তানের যে রিজার্ভ আছে 3 মাসের, হ্যাঁ, আমদানি ব্যয় মেটানোর ক্ষমতা নাই। তো এইটা তো একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখে। এর মধ্যে পাকিস্তান হচ্ছে অতি সম্প্রতি $2.5 বিলিয়ন অস্ত্র চুক্তি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। এখন রাশিয়ার সাথে আরেকটা চুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন বিমানের ইঞ্জিন, যুদ্ধ বিমানের ইঞ্জিন বা অস্ত্রাংশ। এইটা নিয়ে আবার ভারত ভেটো দিয়েছে। কিন্তু পাকিস্তানের হচ্ছে কি, এই যে আঞ্চলিক প্রেসারে পড়ে এখন পাকিস্তানকে এগুলো করতে হচ্ছে। ফলে যেটা হচ্ছে পাকিস্তানের অর্থনীতি কিন্তু আরো পঙ্গু হয়ে যাচ্ছে। এই যে অর্থনৈতিক পঙ্গুত্বের যে খেলা, এই খেলায় কিন্তু ভারতও কিন্তু একটা টেকনিক্যাল খেলা খেলছে পাকিস্তানের উপরে। শুধু যে যুদ্ধ দিয়ে খেলা বিষয়টা তা না, অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য, হ্যাঁ, যে কাজগুলো করার ভারত কিন্তু ঠান্ডা মাথায় সেই কাজগুলো কিন্তু করে যাচ্ছে, হ্যাঁ, একদম শীতলভাবে কাজ করে যায়। কিন্তু পাকিস্তান কি হচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে। এই চীনের সাথে, এই যুক্তরাষ্ট্রের সাথে, এই রাশিয়ার সাথে কার সাথে কি করবে, মানে কি দেখেন এখানে আমরা এর আগের পর্বে বলেছিলাম যে পুতিনের দাবার গুটি কেমন, হ্যাঁ, যে এইখানে আসলে বিষয়টা হচ্ছে কি, মুদির দাবার গুটিতে শাহবাজ শরীফের এখন হচ্ছে কি মোটামুটি ধরাশায়ী বললেই চলে। এখন এইটা কতদিন টিকবে, আসলে এইটা হচ্ছে বড় ভূমিকা। এইভাবে আপনার অর্থনৈতিক পঙ্গু করে আপনি খালি অস্ত্র আমদানি করে আর করে কতদিন টিকবেন? সেই ক্ষেত্রে দেশের অভ্যন্তরে আবার কি আছে যে, হ্যাঁ, জেনজেটদের আন্দোলন আছে, হ্যাঁ। এখন দেখেন এই যে পাকিস্তানের যে নতুন যে রাজনৈতিক আকাঙ্ক্ষা দেখা দিয়েছে আজাদ কাশ্মীর ঘিরে, হ্যাঁ, এই রাজনৈতিক আকাঙ্ক্ষা কিন্তু পাকিস্তানের যে জাতীয় রাজনীতি, এই জাতীয় রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করবে, অবশ্যই করবে, এবং সেটা একটা বড় ভূমিকা ফেলবে। ফলে যেটা হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে এই যে পাকিস্তানের যে অবস্থা, এই অবস্থা কিন্তু বড় প্রভাব ফেলবে। আচ্ছা, আপনাকে আরেকটা কোশ্চেনের আগে আমি একটা বলি যে আপনি যে বললেন ভারতের দাবাল চালে এবং পাকিস্তান তাদের অর্থনৈতিক যে পলিসি, এই কারণে তারা পঙ্গুত্বের দিকে যাচ্ছে অর্থনীতি। তাদের কাছে তো বড় প্রমাণ আছে যে ভারত উস্কে দিচ্ছে, তারা অস্ত্র কিনছে। এটা হয়েছিল স্টার ওয়ারের সময়, আপনার মনে আছে, গর্বাচেভ এবং রিগানের মাঝে, তখন কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছিল। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন এখন পাকিস্তান ভেঙে যাবে? পাকিস্তান ওই যে প্রাদেশিক বেলুচিস্তানের একটা সমস্যা আছে, আজাদ কাশ্মীর, হ্যাঁ, এইটাই। এখন দেখেন বেলুচদের একটা সমস্যা, এটা বহুদিনের জিয়ানো সমস্যা। এখন দেখেন নতুন করে কিন্তু সমস্যা সৃষ্টি হলো আজাদ কাশ্মীর। এই সমস্যা দেখেন লাদাখ নিয়ে কিন্তু এই সমস্যা ভারতের নাই। ফলে যেটা হচ্ছে কি, হ্যাঁ, আজকে এইটা নিয়ে, হ্যাঁ, এরপরে যে আপনার যে
যারা হচ্ছে আপনার ইয়ে অঞ্চলে আছে, তোরাবুরা পর্বত অঞ্চলে যারা আছে, আঞ্চলিক যে আঞ্চলিক যে বিরোধগুলো আছে, আঞ্চলিক শক্তিগুলো, তো ওরাও তো ওদের চাহিদাগুলো নিয়ে জানান দিবে। ফলে দেখেন আপনার পাকিস্তান কিন্তু সহসায় দাঁড়ানোর সুযোগ নাই অর্থনীতির দিক থেকে। হ্যাঁ, ফলে যেটা হচ্ছে পলিটিক্যাল একটা গ্যামলিং এর মধ্যে কিন্তু পাকিস্তান পড়ে গেছে। সেটা এখন পাকিস্তান ভেঙে যাবে কিনা, হ্যাঁ, এইটা পাকিস্তান ইসলামাবাদের দূরদর্শিতার উপর ডিপেন্ড করবে যে পাকিস্তান কি আসলে ভেঙে যাবে, হ্যাঁ, বেলুচিস্তান কি আলাদা হয়ে যাবে, আজাদ কাশ্মীর কি আলাদা হয়ে যাবে, না দুইটা স্বায়ত্তশাসিত হয়ে যাবে, কি হবে, এই জিনিসটা ডিপেন্ড করবে ইসলামাবাদের কূটনৈতিক পরিস্থিতির উপর, তাদের প্রজ্ঞার উপরে। এই রিলেটেড আমার সর্বশেষ প্রশ্ন দাদা আপনার কাছে, যে এই দুই দেশের আন্তর্জাতিক মঞ্চে কি ধরনের প্রভাব পড়ছে? একজন তো কোনো দেশ না কোনো দেশে তো বায়াস আছে, তারপরে প্রভাবটা কিভাবে পড়বে, কার উপরে কিরকম? দারুণ একটা প্রশ্ন। তার আগে আমি একটু খালি দুই দেশের একটা অবস্থানগত চীন পাকিস্তানের রাজনৈতিক এবং সামরিক পৃষ্ঠপোষক, একদম সোজা হিসাব, এখানে তো কোনো ডাউট নাই। এখন দেখেন, এই যে দুই দেশের সিপিইসি পুনর্জীবন বা কিন্তু অর্থনৈতিক সতর্কতা, এইটা পাকিস্তানের আছে, ফলে পাকিস্তানকে চীনের উপরে ডিপেন্ড করতে হবে। রাশিয়া ভারতের জ্বালানি মিত্র, আবার পশ্চিমাদের কিন্তু ভারত কিন্তু পশ্চিমাদের ব্যবহার করছে। এখন আমরা যে জাস্ট গত পর্ব মানে যেটা করলাম, যে ভারত তার মাইনরিটি ডিপ্লোমেসিটা কিভাবে কাজ করে, এটা কিন্তু এইখানে এই যে আপনি যে আন্তর্জাতিক মঞ্চের প্রভাব, ফলে যেটা হচ্ছে এইখানে কিন্তু ভারত অনেকটা আগায়। একই জিনিস যে দেখেন, মানবাধিকার ইস্যুতে কিন্তু পাকিস্তান পিছিয়ে আছে। কারণ হচ্ছে কি, যে দমন পীড়ন চালিয়েছে আজাদ কাশ্মীরে, ভারত কিন্তু সেটা করে নাই। এখন ভারত হচ্ছে আন্তর্জাতিক বাজারে, হ্যাঁ, গণমাধ্যম মানবাধিকারের বাজারে এই সুযোগটা ভারত নেবে। মানবাধিকারকে বাজার বলছি, এটা আবার অনেকে অনেক কিছু বলতে পারে। আসলে এটা হচ্ছে আমরা এই অর্থে ব্যবহার করেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যখন যে কোনো দেশের উপর কোনো দেশ নিয়ন্ত্রণ করতে পারবে না, তখনই কিন্তু এই মানবাধিকার বাজারের সূত্রপাত, এবং এটা কিন্তু পশ্চিমাদের হাত ধরে। হ্যাঁ, এবং দেখবেন যে এটাকে যদি চিন্তা করেন, এটা একটা বিরাট বাজার। তো এটা বলার কারণ হচ্ছে কি, এখন দেখেন ভারত কিন্তু আন্তর্জাতিক মহলে এই জিনিসটা বলবে যে পাকিস্তান কি করেছে, তার দেশের নাগরিকরা যখন তাদের দাবি নিয়ে রাস্তায় নেমেছে, তাদের দমন পীড়ন করেছে, আমরা হচ্ছে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করেছি, চেষ্টা করেছি। এইটাই, হ্যাঁ, এখন এইটা ইউরোপীয় ইউনিয়ন কিন্তু অলরেডি পাকিস্তানকে বলছে যে তোমরা যা করছো আজাদ কাশ্মীরে তার, হ্যাঁ, তদন্ত করো, প্রেশার দিচ্ছে। যদিও কিছু দেশ, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের মতো দেশগুলো বলছে কি আমরা এটা অবজারভেশনে রেখেছি, কিন্তু এখনই কোনো বিবৃতি দিচ্ছি না। কিন্তু মানে কি, তারা হচ্ছে এই বিষয়টা ওয়াকিবহাল, বিষয়টা তো তাই। এখন দেখেন পাকিস্তান এখানে 2 ধাপ পিছিয়েছে। সেই ক্ষেত্রে ভারত কিন্তু তার কূটনীতিক হিসেবে এগিয়ে গেল, অনেক এগিয়ে গেছে। এখন যেটা হচ্ছে, ভারতের মিডিয়াকে এই সুযোগটা কে কাজে লাগাবে? ভারতীয় গণমাধ্যম, একদম সোজা হিসাব। এমনিতে তারা পাকিস্তানের এখন সম্ভাব্য এই যে পরিস্থিতি কি হতে পারে, সম্ভাব্য পরিস্থিতি আসলে কি হবে যদি পাকিস্তানের জন অসন্তোষ আর অর্থনৈতিক বিপর্যয় যদি গভীর হয়, আরো গভীর হয়, তাহলে কি হবে? আঞ্চলিক উত্তেজনা আরো বাড়বে, তখন তো দেখা যাবে কি, যে তখন তো বিষয়টা গৃহযুদ্ধের রূপ নেবে। খুবই স্বাভাবিক। 1970-এর কথা যদি আপনি বলেন, তারপরে কি হয়েছে এটা সবারই জানা। হ্যাঁ, এখন দেখেন এই একই অবস্থা। হ্যাঁ, এটা তো এই যে কূটনীতিকভাবে ব্যবহার, এই যে শক্তির খেলা, এই শক্তির খেলায় আসলে কে টিকবে? মানুষের চেয়ে বড় শক্তি তো কোথাও নাই। না, আপনি জানেন কিনা জানি না, রুশ বিপ্লবের সময় মস্কোভা নদীর 2 পারে মনুসেবিকরা হচ্ছে মেশিন গান তাক করে রেখেছিল। কিসের জন্য? মিছিলে গুলি চালানোর জন্য। এবং সেই হিসাবে সেটা কি হয়েছিল, যে বলশেবিকরা লেনিনের নেতৃত্বাধীন যখন মিছিল করে যায়, হ্যাঁ, এমন অবস্থা যে মেশিন গান ব্রিজ থেকে গুলি করছে 2 পাশ থেকে, আর মানুষ হচ্ছে মিছিল নিয়ে যাচ্ছে।
মস্কোভা নদীতে 49,000 মানুষের এই মিছিলে সামনে যারা ছিল তারা গুলি খেয়ে মরে গেছে, পিছনের গুলা হচ্ছে মিছিলে লিড দিয়ে গেছে। এক পর্যায়ে মেশিন গান ফেলে রেখে পালিয়েছে যোদ্ধারা। ঠিক আছে, মানুষের চেয়ে তার মানে কি? এটা বলাটার কারণটা এটাই যে মানুষের চেয়ে বড় তো কিছু নাই, বড় কোনো শক্তি নাই। এটা তো আমাদের দেশেই আমরা দেখলাম। এই যে দেশে দেশে তরুণ প্রজন্মের যে গণ আন্দোলন, এই গণ আন্দোলনের আসলে পালসটা কি, এই পালসটাই অনেক দেশের সরকার বুঝতে পারে না। যারা বুঝতে পারে না তাদের, যারা যেমনটা হচ্ছে বাংলাদেশ যেমন বুঝতে পারে নাই, পাকিস্তানও কিন্তু এখনো বুঝতে পারতেছে। এর আগে শ্রীলঙ্কা বুঝে নাই, নেপালও বুঝে নাই। হ্যাঁ, ফলে যেটা হচ্ছে কি, সবাইকেই তো চরম মূল্য দিতে হয়েছে। পাকিস্তান তো আরো আগে বুঝে নাই, ইমরান খানের সময়। হ্যাঁ, তো সেটা হচ্ছে কি, এর ফলাফল কিন্তু ভালো কোনো কিছু হয় নাই। ফলে হ্যাঁ, যে আপনি যে যদিও বলছিলেন যে লাদাখ নিয়ে, সেটা লাদাখ বলেন বা আজাদ কাশ্মীর বলেন, আর যে যাই বলেন না কেন, নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, বাংলাদেশ বলেন, আর যাই বলেন, হ্যাঁ, যে এই যে তরুণ প্রজন্মের যে চাওয়া, এই চাওয়াটাকে মূল্য দিতে হবে এবং গুরুত্ব দিতে হবে। তারা কি চায় সেটা কি যৌক্তিক কিনা, কতটুকু যৌক্তিক হইলে অবশ্যই বাস্তবায়ন করা উচিত। কারণ হচ্ছে এখন আর ইয়ে চেপে ধরে রাখার মতো অবস্থা কারোরই নাই না, এটা হচ্ছে মূল বিষয়। এবং সবকিছুর মূল বিষয় হচ্ছে আপনাকে সমস্যার সমাধান করতে হলে টেবিলে বসতে হবে, আলোচনা করতে হবে। এখানে সমস্যার সমাধান নিজের দেশের নাগরিকের উপর যারা দমন নীতি চালিয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য, তারা ইতিহাসে কেউ টিকে নেই, এখনো টিকে না, ভবিষ্যতে কেউ টিকবে না। তো সুপ্রিয় দর্শক, ছুটির দিনে এই বিষয় সংযোগের আজকের এই পর্বটি আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্টও শেয়ার করবেন। আপনারা আমাদের অনুষ্ঠানটা দেখছেন, কমেন্ট করছেন, এই জন্য আপনাদের কাছে আবার ধন্যবাদ পৌঁছে দিচ্ছি আমরা। আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময় একই চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।